মুখ্যমন্ত্রী দায়টা সবাইকে দিচ্ছেন নিজেকে বাদ দিয়ে, অথচ পুরো 100% দায়টাই মুখ্যমন্ত্রী। বড় পপুলার লিডার অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর পরে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর পদে বসিয়ে ওনার পদত্যাগ করা উচিত ছিল। এই দায় কন্যাশ্রী যুবশ্রী খেলার সাথে ছাড়া উনি গভর্নেন্সের প্রশ্ন যখনই আসছেন বারবার ব্যর্থ। যেখানেই গভর্নেন্স সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যর্থ। মানে বিরোধী নেত্রী হিসাবে ইতিহাস রচনা করেছিলেন, আবার প্রশাসন পরিচালনার ক্ষেত্রে ইতিহাস রচনা করলেন দুর্নীতির জন্য। যেদিন এই সুপ্রিম কোর্টের রায় বেরোয়, মুখ্যমন্ত্রী 1.5 ঘন্টার মধ্যে একটা প্রেস কনফারেন্স করে এবং তিনি বিচার ব্যবস্থা, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এমন এক একটা কথা এদের বিপক্ষে বললেন, রায়টা অনেক পিছনে সরে গিয়ে রাজনীতিটা আমাদের সামনে প্রকাশ্যে চলে এলো না? হ্যাঁ, তো প্রথম থেকেই মুখ্যমন্ত্রী দায়টা সবাইকে দিচ্ছেন নিজেকে বাদ দিয়ে, অথচ পুরো 100% দায়টাই মুখ্যমন্ত্রী। এবং মুখ্যমন্ত্রীর এই দায় নিয়ে পদত্যাগ করার কথা ছিল। যে কোনো গণতান্ত্রিক মূল্যবোধের জায়গা থেকে যদি দেখো, তাহলে মুখ্যমন্ত্রীর পদ আঁকড়ে থাকার কোনো অর্থ নেই। আমি তোমায় বলছি, দেখো তৃণমূল কংগ্রেস 215টা 20টার মতন এমএলএ আছে, তাহলে তৃণমূল কংগ্রেস সংখ্যাগরিষ্ঠ দল, এ নিয়ে তো কোনো প্রশ্ন নেই। জনসমর্থন সবচেয়ে বেশি 48%। তাহলে মুখ্যমন্ত্রীর উচিত যেটা ছিল, আমি মনে করি যে যেহেতু সবচেয়ে বড় পপুলার লিডার অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর পরে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর পদে বসিয়ে ওনার পদত্যাগ করা উচিত ছিল। এই দায় নিয়ে ওনার বলা উচিত ছিল পাবলিকলি যে দেখুন, আমি যখন মুখ্যমন্ত্রী, আমার মন্ত্রিসভার থাকাকালীনই এই 26,000 চাকরি গেছে, তার দায় পুরো নিয়ে আমি পদত্যাগ করছি। এবং আমাদের পরবর্তী যিনি নেতা এবং সকলেরই নয়নের মণি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের পরবর্তী মুখ্যমন্ত্রী হলেন। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী পদে বসিয়ে ওনার দায় নিয়ে পদত্যাগ করা উচিত ছিল। কিন্তু দুর্ভাগ্য, আমাদের এখানে ওই মুখ্যমন্ত্রীরই একটা বক্তব্যকে আমি উদ্ধৃতি দিচ্ছি, যেটা উনি বিরোধী দল থাকাকালীন বলতেন বামেদের সম্পর্কে, আমাদের দেশে দেহত্যাগ না করলে পদত্যাগ করে না। তাহলে ক্ষমতাকে এত আঁকড়ে ধরে রাখা, একের পর এক দুর্নীতি। দেখো, এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি জীবনে দুর্নীতিটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। কয়লার দুর্নীতি, গরু ক্ষেত্রের দুর্নীতি, 100 দিনের কাজের দুর্নীতি, আবাস প্রকল্পের দুর্নীতি, প্রধানমন্ত্রী সড়ক যোজনায় দুর্নীতি, পুরসভার দুর্নীতি, শিক্ষক চাকরি দুর্নীতি। মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন বনসহায়ক দুর্নীতি। বনসহায়ক দুর্নীতি কিভাবে রাজীব বন্দ্যোপাধ্যায় করেছে সেটা আমরা তুমি বলিনি, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমি জানি কিভাবে। আমাদের ওখানে ডোমজুড়ে সভা থেকে বলেছিলেন প্রকাশ্যে। এক্স্যাক্টলি। ফলে দুর্নীতি এমন একটা জালে বাঙালিকে বিধে ফেলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে। এই দুর্নীতির দায়টা পুরোপুরি মমতা বন্দ্যোপাধ্যায়। তার উচিত ছিল দুর্নীতির দায়টাকে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর পদে বসানো। এবং মুখ্যমন্ত্রী হিসেবে আমার ধারণা যে অভিষেক অনেক বেটার চালাবেন, অনেক বেটার চালাবেন। কারণ অভিষেকের মধ্যে রিজন আছে, যুক্তি আছে। ফলে আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট, অনেক যুক্তিপূর্ণভাবে অভিষেক বেটার অ্যাডমিনিস্ট্রেশন চালাবে। এবং অভিষেকের ইংরেজি ভালো, হিন্দি ভালো, বাংলা ভালো, ফলে 3টে ভাষাও সুন্দর করে বলতে পারেন। ফলে তৃণমূল কংগ্রেস 2/3 মেজরিটি নিয়ে এখন প্রায় আছে। ফলে 215টার উপরে যাদের সিট আছে তারাই তো সরকার চালাবে, তো অন্য কেউ চালানোর এখতিয়ার নেই, অধিকার নেই সংবিধান অনুসারে। ফলে এত দুর্নীতির পরেও তৃণমূলই শাসন করবে। তাহলে এই কিন্তু নীতি নৈতিকতার দায় নিয়ে মুখ্যমন্ত্রী পদত্যাগ করে, মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যদি দিতেন, তৃণমূল কংগ্রেসটা বেঁচে যেত। তৃণমূল কংগ্রেসটা কিন্তু আক্ষরিক অর্থেই বেঁচে যেত। আমি মুখ্যমন্ত্রী পদত্যাগ না করলে বাঁচার সম্ভাবনা না। কারণটা হলো কি, মুখ্যমন্ত্রী তো ওই একই অ্যাডভাইজার রেখেছেন, ওই আলাপন বন্দ্যোপাধ্যায়দেরই রেখেছেন। মুখ্যমন্ত্রীকে না নতুন কোনো ভাবনা কেউ দিতে পারছে না। মুখ্যমন্ত্রীকে একই অ্যাডভাইজার রেখেছেন, একই ব্যক্তিরা তাকে পরিচালনা করছেন, একই নেতারা একেবারে জন্মলগ্ন থেকে আছে, কোনো নিউ ব্লাড নেই তার প্রশাসনের মধ্যে, দলের মধ্যে নতুন কোনো ব্লাড সঞ্চারণ করতে দিচ্ছেন না। একটা স্ট্যাগনেট বা বদ্ধ অবস্থা প্রশাসনে। যারা ওই আলাপন বন্দ্যোপাধ্যায়রা বছরকে বছর ওই একই রোল প্লে করে যাচ্ছেন,
ওই সমস্ত মানে পুলিশ অফিসাররা তারাই রয়ে গেছেন, মানে ওই সমস্ত আইএস অফিসাররা রিটায়ার্ডের পরও থেকে যাচ্ছেন। ফলে নিউ ব্লাড ইনজেক্ট হচ্ছে না এই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন ব্যবস্থা পরিচালনায়। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু, আমি তোমায় বলছি, কন্যাশ্রী যুবশ্রী খেলার সাথী ছাড়া উনি গভর্নেন্সের প্রশ্ন যখনই আসছেন বারবার ব্যর্থ হচ্ছেন। যেখানেই গভর্নেন্স সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যর্থতা। মানে বিরোধী নেত্রী হিসাবে ইতিহাস রচনা করেছিলেন, আবার প্রশাসন পরিচালনার ক্ষেত্রে ইতিহাস রচনা করলেন দুর্নীতির জন্য। বাঙালিকে এরকম দুর্নীতিগ্রস্ত জাতিতে পরিণত করার জন্য উনি ইতিহাসের স্থান পেয়ে গেলেন। যে একজন বামেদের 34 বছর পরিবর্তন করেছিল, আবার ওই মানুষই বাঙালিকে দুর্নীতির জালে আবদ্ধ করেছে। ফলে আমি তোমাকে খুব পরিষ্কার করে বলতে চাই যে দেখো, এই প্রশ্নটা তো আমরা করব যে আপনি লাখ লাখ টাকা খরচা করে এক একজন অ্যাডভাইজারকে রাখেন, সমস্ত জায়গায় আপনি অ্যাডভাইজার রেখেছেন। কোনো আইএস অফিসার এখন রিটায়ার্ড করার পরে আর অবসর নেয় না, রিটায়ার্ডের পরে আর বসে যায় না, বাড়িতে যায় না, তারা আবার পুনর্নিয়োগ হয়। ওএসডি পদ বলে স্থায়ীভাবে ওএসডি করে রাখেন, নানা পদে রেখে দিচ্ছেন। তাহলে আমাদের করদাতাদের টাকাতে যে অ্যাডভাইজারদের রাখছেন, এসএসসির প্রশ্নে তারা কি অ্যাডভাইস দিচ্ছিল? এসএসসির প্রশ্নে কি অ্যাডভাইস দিচ্ছিল? গভর্নেন্সের প্রশ্নে কি অ্যাডভাইস দিচ্ছে? শিল্পায়নের প্রশ্নে কি অ্যাডভাইস দিচ্ছে? কেন পশ্চিমবঙ্গ পিছিয়ে যাচ্ছে? আপনার আমার করের টাকা দিয়ে সমস্ত বড় বড় অ্যাডভাইজার রাখেন, আপনি ওই একই মুখ রিটায়ার্ডের পরেও একই পদে থেকে যাচ্ছে, ওএসডি পদে থেকে যাচ্ছে। এই প্রশ্নগুলো কিন্তু আমার বলছি আমরা তুলবার চেষ্টা করছি, বলবার চেষ্টা করছি। এবং একই সাথে দেখো, এই প্রশ্নটা তো আজকে খুব ইম্পর্টেন্ট, যে সমাজেরও কিন্তু একটা বড় ভূমিকা আছে। এটা কেবলমাত্র কিছু রাজনৈতিক বিশ্লেষক, কিছু চ্যানেল, তোমরা প্রশ্নগুলো তুললে কিন্তু যথেষ্ট নয়। সমাজের বৃহত্তম সমাজে কি? আমাকে যদি তুমি প্রশ্ন করো যে বিশ্বনাথ দা, এই 26,000 যাদের চাকরি চলে গেল, তারপরে সমাজের কি মন পেলেন, কি ইম্প্যাক্ট আপনি পেলেন? দেখো, এটা ঠিক যে এর আগেও সারদা নারদা ইত্যাদি ইস্যুতে শহরের মানুষ গর্জে উঠছিল তৃণমূলের বিরুদ্ধে, মানে পছন্দ করেনি। এই পছন্দের পরিমাপটা আরো বেড়েছে। আগে যদি 6 জন পছন্দ করতো না, এগেনস্টে, তৃণমূলের এগেনস্টে বলতো, এখন বাস টার্মে গেলে 10 জনের মধ্যে 9 জনই তৃণমূলের এগেনস্টে বলে। শহরাঞ্চলের শিক্ষিত মানুষ তৃণমূল কংগ্রেসকে পছন্দ করে না, এটা এখন একদম দিনের আলোর মতন পরিষ্কার। এবং এইবার যেটা হচ্ছে বিশেষ করে একের পর এক দুর্নীতি আসার পরে এবং শিক্ষক দুর্নীতি আসার ফলে এখন কিন্তু মাঝারি শহরগুলোতেও আমি দেখতে পাচ্ছি তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভ বড় পরিমাণে এসছে। তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভ সত্যি বড় পরিমাণে মাঝারি শহরগুলোতে এসছে। কিন্তু একেবারে প্রত্যন্ত গ্রাম আর গরিব মানুষ কিন্তু তাদের কোনো হেলদেল নেই। আর সংখ্যালঘু মুসলমানদের মধ্যেও কোনো হেলদেল নেই। সংখ্যালঘু মুসলমানদের একটাই এজেন্ডা, বিজেপিকে আটকানোর জন্য তৃণমূল যত অন্যায় করে 7 খুন মাফ করতে হবে তৃণমূলকে। ফলে আগামী দিনে কিন্তু এই প্রশ্নটা আসবে যে কেবলমাত্র আপনারা পরিচয় সত্তার রাজনীতির জন্য অন্যায় কাজ করা সত্ত্বেও তৃণমূল কংগ্রেসকে বছরকে বছর সমর্থন করে ক্ষমতায় রেখেছিলেন। আপনারা কিন্তু ঐতিহাসিকভাবে একটা নেতিবাচক ভূমিকা পালন করছেন। একইভাবে গরিব মানুষ যারা, তারা ভাবছে যে ভাই আমি 1500 টাকা পাচ্ছি, আমি 1000 টাকা পাচ্ছি, ফলে আমার লেনদেন কিছু আর নেই, আমার ওই টাকা। আমি বলছি, শুনতে খুব খারাপ লাগলেও এতটাই স্বার্থপর অবস্থা আমাদের। গরিব মানুষরা তার নিজের জায়গার বাইরে মানে কোনো আদর্শ ইস্যু বোঝে না, তা না, বোঝে, কিন্তু ওতেই তারা সন্তুষ্ট। আর সংখ্যালঘুরা বুঝতে পারছে যে পশ্চিমবাংলা বাম আমলের থেকে কতটা খারাপ হয়েছে, কিন্তু তারপরেও সংখ্যালঘুরা বিজেপিকে আটকানোর জন্য একটা দলকেই বাঁচছে। কেন বাবা বামেদের বাঁচো না কেন? কেন মুসলমানরা বামেদের ভোট দেয় না? কেন সিপিএম কে ভোট দেয় না? কেন কংগ্রেসকে ভোট দেয় না? দেওয়া তো উচিত। তাহলে তো অন্তত পক্ষে সিপিএম তো আর বিজেপির সাথে কোনোদিন কম্প্রোমাইজ করেনি, আর বিজেপিও সিপিএম এর সাথে কোনোদিন কম্প্রোমাইজ করেনি। কিন্তু তৃণমূল বিজেপির সাথে কম্প্রোমাইজ করেছে, কারণ 1998 সাল থেকে লাগাতার এই রাজ্যে তৃণমূল আর বিজেপি নির্বাচনী আঁতাতে ছিল। এখনো দক্ষিণ কলকাতার বিভিন্ন যদি দেওয়ালগুলো দেখো, পুরনো দেওয়ালগুলো,
তাতে লেখা আছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপি সমর্থিত তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মানে ঘাসফুল চিহ্নে ভোট দিন। তাহলে বিজেপি সমর্থিত মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সমর্থনে জয়ী হয়েছে। তৃণমূল কংগ্রেসের একাধিক এমএলএ এমপি বছরকে বছর বিজেপির সমর্থনে জয়ী হয়েছেন। অত দূরেও না যেতে হলে আমি 2007-এ সিঙ্গুর আন্দোলনের সময়ও দেখেছি এই মমতা ব্যানার্জির মঞ্চে তথাগত রায়রা গেছিলেন, রাজনাথ সিং গেছিলেন। সেই কারণেই বলছি যে সংখ্যালঘু মুসলিমরাও কিন্তু তাদের বোঝা উচিত যে বামেরা কখনোই বিজেপির সাথে কম্প্রোমাইজ করেনি, আর বিজেপিও বামেদের সাথে কখনো সঙ্গে নেয়নি। ফলে বামেদেরকে চোখ বন্ধ করে ভরসা করা যায়। তাহলে আপনারা যে দলটা বিজেপির সাথে অ্যালায়েন্স করেছিল, যে দলটার সাথে বিজেপির সখ্যতা আছে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে একের পর এক বিলে তারা সমর্থন করে, যে দলের সাংসদ শতাব্দী রায় মানে ইয়েতে তোমার গিয়ে ওয়াকআপ বিলের সময় গড় হাজির থেকে অনুপস্থিত থেকে সে রামনবমীর মিছিল নিয়ে ব্যস্ত থাকে, সেই রকম একটা দল, এবং যারা 3 তালাকের সময় বাইরে ছিল মানে একাধিক সাংসদ, তারা মানে সেই রকম একটা দলকে বিশ্বাস কি করে সংখ্যালঘু মুসলিমরা করেন? তাদের মধ্যে বিচার বুদ্ধি সম্পন্ন মুসলিমদের কিন্তু ভাবা উচিত, প্রচার করা উচিত, শিক্ষিত মুসলিমদের বলা উচিত যে পশ্চিমবাংলায় এই কম্পিটিটিভ কমিউনালিজম এই দুটো দলের জন্যই হচ্ছে, বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের। কিন্তু দুঃখের হলেও এটা সত্যি যে পশ্চিমবাংলায় এই শিক্ষক দুর্নীতি আসার পরেও যে মন আমি দেখতে পাচ্ছি, তাতে শহরাঞ্চলের মানুষ তৃণমূলের উপর ভীষণ বিরক্ত। প্রতি 10 জনের মধ্যে 9 জনই তৃণমূলকে গালাগালি করছে। মাঝারি শহরগুলোতেও তাই 6-7 জন করে, অন্তত 10 জনের মধ্যে 6 জন গালাগালি করছে তৃণমূলকে প্রকাশ্যে। কিন্তু একেবারে গ্রামীণ এলাকা এবং সংখ্যালঘু মুসলিম গরিব মানুষ, তারা কিন্তু এখনো তৃণমূলের পক্ষে আছে। অর্থাৎ এত বড় ঘটনার পরেও তৃণমূলের যে জনসমর্থনের বিরাট ভিত্তি চেঞ্জ হয়ে গেছে এমন কিন্তু আমি দেখতে পাচ্ছি না। আমি অবশ্যই দেখতে পাচ্ছি শিক্ষিত মানুষের মধ্যে তৃণমূলের প্রতি বিরক্তি, আমি অবশ্যই দেখতে পাচ্ছি শহরাঞ্চলের মানুষের মধ্যে তৃণমূলের প্রতি বিরক্তি, ক্ষোভ, কিন্তু আমি কোনো মতেই মুসলিমদের মধ্যে আলাদা কোনো অবস্থান দেখতে পাচ্ছি না এই শিক্ষক বড় দুর্নীতি আসার পরেও। লাস্ট কিছু বছর ধরে দুর্নীতি তো আমাদের রাজ্যে নতুন কোনো ইস্যু নয়, তা সত্ত্বেও আপনি যদি প্রত্যেকটি ভোট দেখবেন ভোট বাক্সের রিফ্লেকশন সে অর্থে দেখা যায় না। এবং আপনার সঙ্গে আমি একটা এপিসোড করেছিলাম, সেখানে আমরা বলেছিলাম যে আপনিও বলেছিলেন যে দুর্নীতিটা আসলে সাধারণ মানুষের কাছে হয়তো আর ইস্যু নয়। আজকের দিনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলেন, ধরুন বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে আইসোলেট করে দেওয়া উচিত, অভিজিৎ গাঙ্গুলি একদম প্রি প্ল্যান্ড জাজমেন্ট, এই কথাগুলো কি একজন মুখ্যমন্ত্রী এর জন্যই বলতে পারেন কারণ উনিও জানেন এই দুর্নীতি শব্দটা মানুষ আর খাচ্ছে না, মানুষ আর ভরসা করছে না? উনি জানেন যে একটা বিরাট সংখ্যক মানুষ গবেট, যা বোঝাবো তাই বুঝবে। এই যে প্যাট্রন ক্লায়েন্ট রিলেশনশিপে, আমি প্যাট্রন, তুমি ক্লায়েন্ট, এবং ক্লায়েন্টকে আমি মনে করছি যে নির্বোধ, আমি যা বলবো, আমি প্যাট্রন হিসাবে যা বলবো ক্লায়েন্ট সেটাই মানবে। সত্যি তো সেই কারণেই বলেন রাজনৈতিক নেতারা যে আমাদেরকে বোকা বানান, ওই কারণেই বোকা বানান, কারণ আমরা বোকা, তাই আমাদেরকে বোকা বানান রাজনৈতিক নেতারা। মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন যে আমরা বোকা, সেজন্য যা ইচ্ছে তাই বলা যায় যে স্টে অর্ডারটাকেও বলা যায় যে মানে অর্ডার আগের বিচার স্টে অর্ডারের মধ্যে তফাৎ হয় না। মানে আমি তোমায় বলছি এটা আমাদের দুর্ভাগ্য যে আমরা কিছুটা মানে নিরেট, বোকা, এবং তার রিফ্লেকশন কিন্তু রাজনৈতিক নেতাদের মধ্যে পাওয়া যায়। তোমাকে একই সাথে আমি বলতে চাই যে বিকাশ বাবুর জন্য না আমার মানে হিংসে হয়, ভীষণ হিংসে হয়। মানে আমাকে তুমি হিংসুটে বুড়ো বলতে পারো। কেন? আমি ভাবি একটা লোক পেশাগত দিক থেকে কোন পর্যায়ে চলে গেলে মানে রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে টার্গেট করেন। লয়ার, সে ওকালতি করেই তো ওখানে প্রতিষ্ঠা পায়। অর্থাৎ দিনের শেষে ওই বইপত্র পড়তে হয়, লয়ের ইন্টারপ্রিটেশন করতে হয়, তো সেটা তো কল্যাণ ব্যানার্জি পারে না, সেটা তো আপনার মনু সিংভি পারে না। আপনার লয়াররা ফেল করে কেন? বিকাশ ভট্টাচার্যের জন্য আমার বড় হিংসা হয়। আমি হিংসুটে বলতে পারো যে ওই লোকটা এতটাই সফল, 2011 সালের পরে তার সাফল্য এতটাই বেশি
যে মুখ্যমন্ত্রী পর্যন্ত প্রতিনিয়ত তাকে আক্রমণ করেন, আইসোলেশনের গল্প শুনেন, এটা আসলে ঈর্ষায়। না, বিপরীতে আর কি কোনো আইনজীবী ছিল না? মানে বিকাশ রঞ্জন চাকরি খেয়ে নিল মামলা করে। দেখো, একটা কথা বলবো কি, মুখ্যমন্ত্রী একের পর এক মামলায় হারেন, বা অধিকাংশ মামলাতেই তিনি হারেন, এবং এই হারেন এই কারণেই যে তৃণমূল কংগ্রেস দল এবং সরকার এতটাই গাবলা করে, বা এতটাই ঘাপলা করে, এতটাই ভুল ত্রুটি বিচ্যুতি বা অন্যায় করে, যে মনু সিংভির মতন লয়ার দাঁড় করিয়েও জেতানো যায় না, কপিল সিব্বলের মতন উকিলকে দাঁড় করিয়েও জেতানো যায় না, দাঁড়িয়ে দাঁড়িয়ে হারে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবা উচিত যে আমি যে আইনে হাঁটছি বিকাশবাবুর কাছে, গোল খাচ্ছি বিকাশবাবুর কাছে, এই বারবার বিকাশবাবু আমাদের মানে গোল পোস্টে এসে গোল করে চলে যাচ্ছেন, তার কারণটা হলো আমার গোলকিপার ঠিক নেই, আমার প্লেয়ারগুলো খারাপ, এবং আমি অত্যন্ত বাজে স্ট্র্যাটেজি নিয়ে চলছি। আপনার বাজে স্ট্র্যাটেজিটা হলো দুর্নীতি। আপনি দুর্নীতি মুক্ত করুন প্রশাসনকে, দেখবেন বিকাশবাবুর হিম্মত নেই আপনার মাঠে এসে গোল করে যাওয়ার। ফলে আপনি বিকাশবাবু যে বারবার গোল করে আপনাকে হারিয়ে দিচ্ছে, তার কারণ আপনি দুর্নীতিকে আশ্রয় করছেন, প্রশ্রয় করছেন, দুর্নীতির ভিত্তিতে সরকার চালাচ্ছেন, সেখান থেকেই সমস্যাটা আপনার আসছে। ফলে আমি বারবার বলবো যে দয়া করে বিকাশবাবুকে আক্রমণ না করে আপনি আপনার প্রশাসনের দিকে তাকান, আপনি নিজের পলিসিগুলোর দিকে তাকান, আর নতুন ফ্রেশ ব্লাড আনুন। 15 বছর মুখ্যমন্ত্রী ছিলেন, ব্যর্থ হয়েছেন, এখন আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পরিষ্কার ব্যাটনটা দেন। এতদিন আপনার নেতারা বলতো, এখন আমি একজন বিশ্লেষক হিসেবে বলছি, দিস ইজ দ্য রাইট টাইম টু হ্যান্ড ওভার দ্য পাওয়ার টু অভিষেক ব্যানার্জি. হি ইজ ইয়ং, এনার্জেটিক, and he can do better than you.